দিন গোনা ছাড়া, আর ওই যে ইঞ্জিনিয়াররা কাজ করছে এফএসআরতে, এটা করা ছাড়া আমার কিছু নাই। ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকে বিশ্বজুড়ে জ্বালানির বাজারে যে অস্থিরতা সৃষ্টি হয়েছিল, বাংলাদেশ কিন্তু এটার বাইরে ছিল না। আওয়ামী লীগ সরকারের সময়েও জ্বালানি এবং বিদ্যুৎ সংকট হয়েছিল। তবে পার্থক্যটা হলো সংকট মোকাবেলার ক্ষেত্রে প্রস্তুতি এবং কৌশলে আওয়ামী লীগ সবকিছুর সামাল দিয়েছিল শক্ত হাতে। সমস্যা হবে সেটা আওয়ামী লীগ সরকার আগে থেকেই বুঝেছিল, তাই তারা একটি মাত্র সমাধানের উপর নির্ভর না করে একসঙ্গে কয়েকটি বিকল্প ব্যবস্থা তৈরি করেছিল। প্রথমত, এলএনজি আমদানির ক্ষেত্রে বাজার পরিস্থিতি অনুযায়ী কৌশল পরিবর্তন করা হয়। 2022 সালে আন্তর্জাতিক বাজারে এলএনজি এর দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেলে সরকার স্পট মার্কেট থেকে এলএনজি কেনা বন্ধ করে দেয়। 2022 সালের জুলাই থেকে প্রায় 7 মাস স্পট মার্কেট থেকে এলএনজি কেনা হয়নি। এরপর 2023 সালের শুরুতে আন্তর্জাতিক বাজারে এলএনজি এর দাম কমতে শুরু করলে আবার দ্রুত আমদানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। মূল লক্ষ্য ছিল সামনে আসা গ্রীষ্মের বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবেলার জন্য আগে থেকেই জ্বালানির সর্বোচ্চ মজুদ নিশ্চিত করা। একই ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল 2024 সালের শুরুতে। পরবর্তী সময়ে 2024-25 সালে গ্রীষ্মে বিদ্যুৎ পরিস্থিতি তুলনামূলকভাবে সহনীয় থাকার পেছনে আগের যে এই প্রস্তুতি, এটা মারাত্মক ভূমিকা রেখেছিল। দ্বিতীয়ত, গ্যাসের ঘাটতি হলে বিদ্যুৎ হিসেবে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ব্যবহার করা হয়েছে। গ্যাস সংকট দেখা দিলে এইসব কেন্দ্র দিয়ে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়েছে। অবশ্য এর পেছনে একটি দুর্বলতা ছিল, গ্যাসের তুলনায় তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদনে খরচ অনেক বেশি। এর ফলে সরকারকে বড় অঙ্কের ভর্তুকি দিতে হয়েছে। তৃতীয়ত, গ্যাসের উপর নির্ভরতা কমাতে কয়লা ভিত্তিক বড় বিদ্যুৎ কেন্দ্র জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছিল। পায়রা, রামপাল সহ বড় কয়েকটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের লক্ষ্য ছিল তুলনামূলক কম খরচে বেশি বিদ্যুৎ উৎপাদন করা এবং গ্যাস নির্ভরতা অনেকাংশে কমিয়ে ফেলা। এর পাশাপাশি ভারত থেকে বিদ্যুৎ আমদানির ব্যবস্থা ছিল, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন এবং সরবরাহের ক্ষেত্রে আওয়ামী লীগ সরকার একাধিক উৎস তৈরি করার চেষ্টা করেছিল। মূলত এখানেই বর্তমান সংকটের সাথে আওয়ামী লীগ সময়ের বিশাল একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। গ্রীষ্মকালে বিদ্যুতের চাহিদা বাড়বে, এটা খুব সিম্পল বিষয়। তাই আগে থেকেই এলএনজি, তেল এবং কয়লার মতো জ্বালানি সংগ্রহ করে রাখার প্রয়োজন ছিল। কিন্তু ইউনূস এবং বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় বসে হরিলুট চালাতে গিয়ে পূর্ব প্রস্তুতি নেয়নি, যেমনটা হামের টিকা কেনার ক্ষেত্রে ঘটেছিল। তাছাড়া মধ্যপ্রাচ্যের যুদ্ধ কিংবা সংঘাত নতুনভাবে তৈরি হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা হতে পারে। এই ঝুঁকি গুরুত্ব দিয়ে বিবেচনা করেনি ইউনূস গং, বিএনপি গং। তাছাড়া কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্ষেত্রেও পর্যাপ্ত কয়লা সংগ্রহে না থাকার কারণে একই ধরনের সমস্যা বাংলাদেশে সৃষ্টি হয়েছে। ফলে পরিস্থিতি আপনারা কি দেখতে পাচ্ছেন? দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আছে, বিদ্যুৎ কেন্দ্রও আছে, কিন্তু প্রয়োজনীয় জ্বালানি না থাকায় সেই সক্ষমতার পুরোটা কাজে লাগানো যাচ্ছে না। লুটপাট করতে গিয়ে বিএনপি জামাত লারেলাপ্পা করে ফেলেছে। বিএনপি 2001 থেকে 2006 সালে বিদ্যুৎ এবং জ্বালানি খাতের যে দফারফা করেছিল, সেখান থেকে দেশের মানুষের বিদ্যুৎ ঘাটতি মেটানোর জন্য আওয়ামী লীগ দ্রুত বিদ্যুৎ উৎপাদন বাড়াতে গিয়ে জ্বালানি খাতকে ক্রমশ আমদানি নির্ভর করেছিল। এই দায় সম্পূর্ণ বিএনপির উপর বর্তায়, যার ফলে আন্তর্জাতিক বাজারে তেল, গ্যাস কিংবা কয়লার দাম বেড়ে গেলে সেটার সরাসরি প্রভাব পড়তো বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন এবং অর্থনীতির উপর। বিষয়টা বোঝার চেষ্টা করেন। শুধু বিদ্যুৎ কেন্দ্র বানালে হবে না, দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হলে দেশের মাটির নিচের নিজস্ব তেল, গ্যাসের উৎস অনুসন্ধান করতে হবে। তবে এখানে এটাও বুঝতে হবে, মাটির নিচে থেকে তেল, গ্যাস উত্তোলন করা কোনো সহজ কাজ নয়। এটা এমন না যে পাইপ বসিয়ে কয়েকবার চাপ দিলেন টিউবওয়েলের মতো গ্যাস বেরিয়ে আসলো। বিষয়টা এভাবে ভাবলে হবে না। তেল, গ্যাস উত্তোলনের পূর্বে সেখানে প্রথমে ভূতাত্ত্বিক জরিপ করতে হয়, এরপর সাইজমিক সার্ভে, এক্সপ্লোরেশন, ড্রিলিং, পরীক্ষা নিরীক্ষা, তারপর আবার রিজার্ভার অ্যাসেসমেন্ট এবং সবশেষে উত্তোলনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করতে হয়। অর্থাৎ একটি নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার করার শুরু থেকে বাণিজ্যিকভাবে উৎপাদনে যেতে বছরের পর বছর সময় লেগে যায়, অনেক ক্ষেত্রে 1 দশকের বেশি সময় লাগতে পারে। বিশেষ করে বাংলাদেশের মতো দেশগুলোতে যাদের নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা কম, অভিজ্ঞতা সীমিত, এ কারণেই কাজগুলো আরো অনেক ক্ষেত্রে জটিল হয়ে যায়। ঠিক এই জায়গায় আওয়ামী লীগ সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল। প্রথমত, বাপেক্সের সাথে ড্রিলিং ক্যাপাসিটি বাড়ানোর চেষ্টা করা হয়েছিল। সরকারি তথ্য মোতাবেক 2009 সালের পর বাপেক্সের টেকনিক্যাল ক্যাপাসিটি বাড়ানোর জন্য 4টি নতুন ড্রিলিং রিগ সংগ্রহ করা হয়েছিল। একই সময়ে সুন্দরপুর, শিকাইল, রূপগঞ্জ, উত্তর ভোলা এবং জকিগঞ্জ, এই 5টি নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কারের কথা উল্লেখ করা হয়েছে। দ্বিতীয়ত, সাইজমিক সার্ভে অর্থাৎ ভূকম্পনজনিত অনুসন্ধানের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল, কারণ কোথায় কূপ খনন করলে গ্যাস পাওয়ার সম্ভাবনা বেশি সেটা অনুমান করে কূপ খনন করা যায় না। প্রথমে মাটির নিচের জিওলজিক্যাল স্ট্রাকচার অর্থাৎ ভূতাত্ত্বিক গঠন সম্পর্কে ধারণা নিতে হয়। এই কাজের জন্য সাইজমিক সার্ভে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তৃতীয়ত, দেশের সমুদ্র সীমায় তেল গ্যাসের অনুসন্ধানের সম্ভাবনাকে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। 2019 সালে বাংলাদেশ অফশোর মডেল পিএসসি তৈরি করে বিদেশি কোম্পানিগুলোকে অফশোর এক্সপ্লোরেশনে আকৃষ্ট করার চেষ্টা করা হয়। পরে অফশোর মডেল পিএসসি 2023 তৈরি করা হয়। এই ধারাবাহিকতায় 2024 সালে বাংলাদেশের 24টি অফশোর ব্লক, 9টি সেলো ওয়াটার এবং 15টি ডিপ ওয়াটার ব্লক আন্তর্জাতিক বিডিং এর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, কারণ প্রয়োজনটা তখন অত্যন্ত জরুরি হয়ে উঠেছিল। বিএনপি জামায়াতের লয়াইকু সম্পন্ন গান্ডুর বাচ্চারা এইসব ব্যাখ্যা কখনোই বুঝবে না, বুঝলেও তারা মানবে না। 2024 সালের 5 মার্চ রয়টার্সের একটা প্রতিবেদনে বাংলাদেশের গ্যাস রিজার্ভ দ্রুত কমে যাওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছিল। নতুন বড় কোনো ক্ষেত্র আবিষ্কার না করা হলে 2033 সালের মধ্যে গ্যাসের রিজার্ভ শেষ হয়ে যাওয়ার আশঙ্কার কথাও সেখানে উল্লেখ করা হয়েছিল। মূলত এই বাস্তবতার কারণে 2025 থেকে 2028 সময়কালে 100টি নতুন গ্যাস কূপ খননের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল, কিন্তু এখানে ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা। দেশীয় গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনের যে উদ্যোগগুলো নেওয়া হয়েছিল সেগুলো কতটা ধারাবাহিকভাবে এগোবে সেটা অনিশ্চিত, কারণ ক্ষমতায় হরিলুটের দল বিএনপি। বর্তমান প্রেক্ষাপটে যদি দেশীয় অনুসন্ধান এবং উৎপাদন বাড়ানোর পরিবর্তে দীর্ঘমেয়াদে বিদেশি কোম্পানি থেকে এলএনজি আমদানির উপর নির্ভরতা আরো বাড়ে, তাহলে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা আন্তর্জাতিক বাজারের উপর নির্ভরশীল হয়ে পড়বে। প্রশ্নটা শুধুমাত্র বর্তমান বিদ্যুৎ সংকটের নয়, প্রশ্নটা হলো আগামী 10 বছর পর প্রয়োজনীয় বিদ্যুৎ এবং জ্বালানি কোথায় পাওয়া যাবে, কোথা থেকে পাবে। আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ নীতির সবচেয়ে বড় সাফল্য ছিল দ্রুত উৎপাদন সক্ষমতা তৈরি করা, আর বিএনপির নীতি হলো দ্রুত হারিকেনের জগতে বাংলাদেশের মানুষকে প্রবেশ করানো। আওয়ামী লীগের সময় কুইক রেন্টাল বিতর্ক তুলে বিএনপি, কিন্তু বিএনপির 2001 থেকে 2006 বিদ্যুৎ খাতকে ধ্বংস করার কারণে যে দ্রুত বিদ্যুৎ ঘাটতি মেটাতে কুইক রেন্টাল চালু হয়েছিল একথা তারা বলে না। বাস্তবতা ভুলে যাও কেন গান্ডুর দল। আরেকটু ব্যাখ্যা দেই, প্রত্যেকটা দেশে দ্রুত শিল্পায়ন করতে গেলে বিদ্যুৎ প্রয়োজন। শিল্প কারখানা বিদ্যুৎ ছাড়া চলে না। মানুষের জীবনমানের উন্নতির সাথে বিদ্যুৎ ব্যবহারের সরাসরি সম্পর্ক রয়েছে। বিশ্বের বিভিন্ন গবেষণাতেও দেখা যায় মাথাপিছু বিদ্যুৎ ব্যবহার এবং অর্থনৈতিক উন্নয়নের মধ্যে শক্তিশালী সম্পর্ক রয়েছে। তাই দ্রুত বিদ্যুৎ উৎপাদন বাড়ানোকে আওয়ামী লীগ সরকার উন্নয়নের অন্যতম পূর্ব শর্ত হিসেবে দেখেছিল। সে কারণেই মূলত কুইক রেন্টাল থেকে শুরু করে বড় বড় কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, এলএনজি আমদানি, তেল ভিত্তিক ব্যাকআপ এবং ভারত থেকে বিদ্যুৎ আমদানি সব মিলিয়ে একটি বহুমুখী বিদ্যুৎ ব্যবস্থা তৈরির চেষ্টা করা হয়েছিল। বিদ্যুৎ কেন্দ্র বানানো এক জিনিস, আর সেই বিদ্যুৎ কেন্দ্র চালানোর মতো জ্বালানি নিশ্চিত করা সম্পূর্ণ আরেক জিনিস। কিন্তু বিএনপি দুটার একটাও করতে পারবে না, কারণ তাদের সেই সক্ষমতা নাই। আর জ্বালানি নিরাপত্তা যদি বিদেশি বাজারের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে, সেক্ষেত্রে যুদ্ধ, নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক বাজারের মূল্য বৃদ্ধি কিংবা সরবরাহ সংকট, যে কোনো একটি ঘটনা দেশের বিদ্যুৎ ব্যবস্থাকে চাপে ফেলে দিতে পারে, যেমনটা বর্তমানে দেখা দিয়েছে। বাংলাদেশে বিদ্যুতের এই সমস্যা সহসায় সমাধান হবে না, বুঝলেন ভাই বোনেরা? সহসা সমাধান হবে না। উপভোগ করেন বাংলাদেশ 2.00। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।